এই মুহূর্তে আমরা উপস্থিত যথারীতি সেই প্রতি সপ্তাহের প্রোগ্রাম ইনকিলাব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সাথে আছি আমি তামান্না চৌধুরী এবং আমার সঙ্গে আছেন পলিটিক্যাল এবং চিফ এডিটর আবু নাসের সিদ্দিকী। ইনকিলাব যে প্রোগ্রামটি আমরা প্রতি সপ্তাহে করে থাকি, সেই প্রোগ্রামে আমরা রাজ্যের ইউথ নেতাদের আমন্ত্রণ জানাই। তো আজ আমাদের সাথে এমন একজন ইউথ নেতা রয়েছেন যিনি রাজ্য বিজেপিতে বহুলভাবে পরিচিত। এখন আমাদের সঙ্গে আছেন করিমগঞ্জ মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান এবং সংখ্যালঘু বিভাগের সম্পাদক শ্রদ্ধেয় ইকবাল হোসেন স্যার। স্যার, আজ আপনাকে আমরা কিছু প্রশ্ন করব সংখ্যালঘু রাজ্য ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে। নতুন সচিব হয়েছেন শুনলাম, তো প্রথমত আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু এখন আমার প্রশ্ন যে দেশে যে রকম সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তার সম্পর্কে আপনার মতামত কি? সংখ্যালঘুদের হেনস্থা করা হচ্ছে বলে যে প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, সেটা আমি বিশ্বাস করি না। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার এবং সর্বানন্দ সোনোয়ালের আসাম সরকার কাছে সংখ্যালঘুরা অনেক নিরাপদে আছে। কি বলেন? গত 3 দিন আগে একজন রাজস্থানের একজন, দেখেন কথাটা হলো যে দু একটি উদাহরণ দিয়ে সমস্ত ভারতবর্ষকে, সমস্ত আসামকে আপনারা উদাহরণ দেবেন না। আজকে পার্সেন্টেজের দিক দিয়ে দেখেন, বিগত দিনে কংগ্রেস সরকারের সময়ে সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, আজকের দিনে তার তুলনায় অনেক অনেক কমে গেছে। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত আজ পর্যন্ত 8 লাখ জনের থেকে প্রায় কয়েকজন যুবক মুসলিম ইউথরা যারা প্রাণ দিতে হয়েছে, যাদের বিচার এবং বিচারাধীন আওতাধীন। তো সেই জায়গায় আপনার দলের অনেক নেতারা মানে তাদেরকে উৎসাহ দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন মধ্যপ্রদেশের দেখা যাক, রাজস্থানের দিকে দেখা যাক, অনেক সংখ্যালঘুর হত্যা করা হয়েছে, যাতে মুভলেন্সিং ভাবে হত্যা করা হয়েছে। দেখেন কথাটা হলো, অনেক সময় বিভিন্নভাবে বিরোধী রাজনৈতিক দলের ওদের কাছে কোনো হাতিয়ার নেই। অনেক সময় একটা মিথ্যা ঘটনাকে রটিয়ে আমাদের দলকে যাতে কিভাবে আমাদের দলের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা করে যায়। তো আমি সেই হিসাবে বলবো যে আমি যেটা চোখে দেখিনি সেটা আমি বলবো না। আজকে আমরা করিমগঞ্জ বলুন, বরাক উপত্যকা বলুন, আপনারা বলুন, আজকে 2014 সাল থেকে আজকে 2020 সাল, এই 6 বছরের মধ্যে কোথায় কি হয়েছে, কতটা অপ্রীতিকর ঘটনা হয়েছে, কতটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হয়েছে। গত 2-3 মাস 4 মাস আগে, আজ থেকে 4-5 মাস আগে করিমগঞ্জে যে ঘটনা ঘটলো, বাংলার একজন যুবককে রাত্রে আক্রমণ করা হলো তার উপর, তো সেই বিষয়ে আপনার মতামত কি? দেখেন ওইটা কোনো রাজনৈতিক, ওটা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার। তো ব্যক্তিকেন্দ্রিক কোনো ঘটনাকে রাজনীতির সঙ্গে তুলনা ঠিক না। এটার সঙ্গে বিজেপির কোনো হাত নেই এটাতে। ব্যক্তিগতভাবে কেউ যদি কারোর সঙ্গে কোনো আক্রোশ থাকে, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। তো আপনারা যে আজকে যে 8 লাখ নারী যারা হত্যা হয়েছে, এদের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের সরকার একদম অন্যায়ের বিরুদ্ধে আজকে যে পদক্ষেপ নিতে সরকার নিচ্ছে। না না, অনেকে দেখা গিয়েছে হত্যা করার পর জেল থেকে যখন বের হয়েছে ওকে আপ্যায়ন করে বের করা হচ্ছে, লাড্ডু খাওয়ানো হচ্ছে। এটা ব্যক্তিগত ব্যাপার, ওটার সঙ্গে আমাদের দলীয় কর্মীরাই দলের যদি দলের কোনো কাজ, দলের কোনো কর্মীকে যদি দল নির্দেশ দেয় সে কাজ করে, তাহলে দলের উপর সেটা প্রস্তাবে। তো ভারতীয় জনতা পার্টি সাধারণভাবে বলা হয় সংখ্যালঘু পার্টি, সংখ্যালঘু নয়। তো সেই জায়গায় আপনি আজকে বিজেপির একটা ভালো পদে আছেন, তো সেই জায়গায় আপনি যে শোনা যাচ্ছে যে আপনি 2021 সালে দক্ষিণ করিমগঞ্জের সম্ভাব্য বিজেপি প্রার্থী, যেটা জনতার মুখ থেকে শোনা যাচ্ছে। আপনি আমাদেরকে সরাসরি কোনোদিন বলেননি, কিন্তু জনতার মুখ থেকে শোনা যাচ্ছে যে আপনি দক্ষিণ করিমগঞ্জের সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন। তো সেই জায়গায় যে সংখ্যালঘুর দল হিসাবে দক্ষিণ করিমগঞ্জ একটা মাইনরিটি জায়গা, সেই জায়গায় আপনাকে সংখ্যালঘুরা ভোট দেবে, আপনার কি মনে হয়? দেখেন আজকে যেভাবে বিজেপি সরকার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির জন্য উন্নয়নের কাজ করে যাচ্ছে, তার নিরিখে বিগত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ড থেকে যেখানে একজনও হিন্দু সম্প্রদায়ের মানুষকে, সেই সমস্ত ওয়ার্ড থেকে আমাদের দলের প্রার্থী দেওয়া হয়েছে এবং প্রত্যেক প্রার্থী
জিততে পারক না পারো, যেখানে কোনোদিনও 5টি ভোট পারে সেখানে 100, 120, 150 ভোট পেয়েছে। আজকে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আশার অনুরূপ আমাদের দক্ষিণ করিমগঞ্জ জেলা, হাইলাকান্দি জেলা মিলিয়ে যে আসন, সেখানে আসনে সংখ্যালঘু যথেষ্ট পরিমাণে ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধান পাওয়া পেয়েছে। তাই যে উন্নয়নের নিরিখে এখানে হিন্দু মুসলিম নেই, সংখ্যালঘু গরিষ্ঠ তার কোনো প্রশ্ন নেই, উন্নয়নের নিরিখে মানুষ। তো আপনাদের উপর আবার এটা একটা আরোপ লাগানো হয় কংগ্রেসের তরফ থেকে বা আরো বিভিন্ন দল থেকে যে আপনারা অন্য দলের জয়ী এমএলএ বা এমপি আপনাদের দলে টেনে আনেন, এটা সত্যি? দেখেন, অন্য দলের বদরপুরে একটা ঘটনা ঘটেছে, যেমন আপনাদের ব্লক কমিটি গঠন করা হয়েছে বিজেপির নেতৃত্বে, যেমন আপনাদের প্রদেশ বিজেপির বাচ্চু ভট্টাচার্য ছিলেন বা আরো আপনাদের জেলা পরিষদ সভাপতি ছিলেন। তো সেইটাতে আপনাদের উপর আরোপ লাগানো যে কংগ্রেস দল বা বিভিন্ন দল যে আপনারা অন্য দলের কাছ থেকে জয়ী হওয়া প্রার্থী টেনে নেন। দেখেন, যখন কাউকে নির্বাচিত করে জনগণ, কেন করে? উন্নয়নের জন্য। সে যদি বিরোধী দলের কোন প্রতিনিধি হয় তাহলে সে কাজ করতে পারবে না। সে নির্বাচিত হওয়ার পর কাজ করার তাগিদে এবং সরকারকে আসার জন্য সবাই ইচ্ছুক থাকে। সেই জন্য আজকে বিরোধী দলের অনেক বিধায়ক, আজকে করিমগঞ্জ জেলা পরিষদের কথা বলুন, আজকে বদরপুর আঞ্চলিকের কথা বলুন, সেখানে আমাদের দলের কয়জন নির্বাচিত প্রতিনিধি ছিল, তারপরেও উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উন্নয়নের জোয়ার দেখে এবং আজকে সর্বাঙ্গ উন্নয়নের স্বার্থে না টাকার স্বার্থে, উন্নয়নের জোয়ার দেখে জনগণের উন্নয়ন করার স্বার্থে ওরা আমাদের দলে এসে দিয়েছে। উন্নয়নের যে স্বার্থ আপনি বলছেন, আজকে আমাদের ন্যাশনাল হাইওয়ের অবস্থা দেখেন, ওই যে ন্যাশনাল হাইওয়ে অবস্থা আমাদের সামনে, ন্যাশনাল হাইওয়ে অবস্থা আপনি সুতারগান্ধীর অবস্থা দেখেন, সেখানে গাড়ি চালানো একটা বাইক চালানো দুষ্কর। দেখেন, কথাটা হলো 50 বছর 60 বছরের সেই জঞ্জাল 5 বছরে একদম পুরা মুছে ফেলা সম্ভব। আজকে তো 10 বছর 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে। আজকে দেখুন বদরপুর থেকে আজকে আপনার করিমগঞ্জের রাস্তা দেখুন উন্নয়ন হয়েছে কিনা, কত সময় লাগে। আজকে করিমগঞ্জ থেকে গুয়াহাটি রাস্তা, যেখানে আজকে 12 ঘন্টা 14 ঘন্টা লাগতো, সেখানে আজকে 7 ঘন্টায় আমরা। এটা তো কংগ্রেস আমলে স্যাংশন করেছিল, কোথায় কাজ হয়েছে এবার? কোনটা কাজ করে? ওই গুয়াহাটি রোড। শুনেন, এটা তো বিরোধী দলের কোনো কিছু নেই বলে ওরা বলে। আমাদের সরকার চলছে, যে কাজ করে আমাদের সরকার করছে। আজকে এই করিমগঞ্জ থেকে কুয়ামারার যেটা রাস্তা সেনশন হয়ে গিয়ে সেটা সেনশন হয়ে গেছে, কাজ আরম্ভ হবে। আমাদের এখানে একটা প্রবলেম হলো যে বিশেষ করে বরাক উপত্যকা যে বৃষ্টির জন্য আজকে 12 মাসের মধ্যে প্রায় 6 মাস বৃষ্টি নেই, সেই জন্য অনেক সময় কাজ করতে অনেক প্রবলেম হয়। সরকার টাকা সেনশন দিয়ে দিলেই তো হবে না, সেখানে সিজনের কথা আছে। কথা আছে, তখন আপনি বলছেন যে আপনি 2000 যখন আপনাদের সরকার যখন এসেছিল আসাম হোক আর গোটা ভারতবর্ষে 2014 সালে কথা বলছি, তখন আপনাদের সরকার একটা কথা বলে এসেছিল যে 2013 সাল থেকে কথাটা বলে এসেছিল যে দুর্নীতি মুক্ত ভারত। 2013 সাল থেকে যখন বিজেপি সরকার যখন পুরো দেশ জুড়ে যখন 2014 সালে নির্বাচনের যে প্রস্তুতি নিয়েছিল, সেই নির্বাচনের প্রস্তুতির সময় তারা স্লোগান দিয়েছিল আপনাদের তো ভারত দুর্নীতি মুক্ত একটা ভারত। সেই 2020 সালে আজ এসে আপনার সামনে দাঁড়িয়ে আপনি বিজেপির সংখ্যালঘু একজন তাপর নেতা হিসেবে আপনাকে বলছি যে আজকে 2020 সালে কি ভারত কি দুর্নীতি মুক্ত হয়েছে? দেখেন, সম্পূর্ণ না হলে অনেকটা হয়েছে, এটা স্বীকার করতে হবে। আজকের দিনে দুর্নীতি মুক্ত হয়েছে 100%, যদি আপনি না বলুন তবুও বলতে হবে 90% হয়েছে। ঠিক হবে, আমাকে বলুন। গুজরাটের বিজয় মালিয়া থেকে নিয়ে গুজরাটের অনেক ব্যবসায়ী কোটি কোটি টাকা নিয়ে দেশ পালাচ্ছে, সেখানে তারপর সব জায়গায় দুর্নীতি হচ্ছে, যেমন কোয়ারেন্টাইনে খাওয়া দাওয়া হচ্ছে না ভালো করে, কোথায় হচ্ছে না? ওটা ফকির বাজারে কমপ্লেন, বিভিন্ন জায়গায় ভিডিও হচ্ছে, কাজ করলে কমপ্লেন না। আজকে আমি কোয়ারেন্টাইন সেন্টার শুনেন, আমি আজকে নিজামবাড়ি আর দক্ষিণ করিমগঞ্জ সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারে আমি পৌঁছে এখন আমাদের সেন্স যখন অনেক ছেলেরা বাইরে থেকে যখন আসে তখন এখানে আসে ওরা জামাইয়াদের দিকে, সেটা তো সম্ভব না। তারপর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা ডাল ভাত দিয়েছেন, তারপর ওগুলোও খারাপ, যে ডাল ভাতটা দিয়েছেন সেটাও খারাপ। আসাম সরকার জেলা উপায়ুক্তকে দায়িত্ব দিয়েছে, জেলা উপায়ুক্ত কমিটি বানিয়েছেন, কমিটি সেটা দায়িত্ব নিয়েছে। সরকার তো যে খাওয়াচ্ছে তাকে উপযুক্ত টাকা দিচ্ছে, এবং যাকে দায়িত্ব দিয়েছে আপনার আমার মতো একজন লোককে দিয়েছে, ও যদি নিজের দায়িত্ব যদি পালন করতে, আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না?
যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো বাইরে হচ্ছে, কিন্তু আপনারা আজকের দিনে যারা, আমি বিশেষ করে বলবো দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 4টা কোয়ারেন্টাইন সেন্টারে যারা ছিল, একজন লোক বলতে পারবে না যে কোনো কমপ্লেনের উইদিন 1 আওয়ার অ্যাকশন হয়েছে কিনা, সেটা জিজ্ঞেস করবেন আপনি। সঙ্গে সঙ্গে অনেক কমপ্লেন আছে, যেমন আপনার ফকির বাজারের কথা বলছি আমি, তারপরে আপনার ওই বদরপুরের কথা বলছি, এগুলিতে অনেক কমপ্লেন আছে। কাজ করলে কমপ্লেন থাকবে না না, ওগুলি তো ঠিক আছে। বিজেপি গভর্নমেন্ট যদি অন্যান্য রাজ্যের তুলনায় করোনার টেস্ট বেশি হচ্ছে আসাম রাজ্যে, আজকে যদি ভারতবর্ষে এবং আসামে বিজেপি সরকার না থাকতো, তাহলে আজকের দিনে মানুষ যে করোনা মোকাবিলা করার মতো আজকের দিনে যে সুযোগ সুবিধা পাচ্ছে বিজেপি সরকার না সেটা পেত। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন করছি। 2020 সালে সংখ্যালঘু ছাত্রবৃত্তি নিয়ে আপনি জানেন বড় একটা স্ক্যাম হয়েছে, প্রায় 100 কোটি থেকেও বেশি স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের বিরুদ্ধে কৃষক মুক্তি সংগ্রাম সহ আরো রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন, এনএসডব্লিউ থেকে শুরু করে সব ন্যাশনাল লেভেলের সংগঠনগুলো জড়িয়ে গেছে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু আজ প্রায় 5টা থেকে 6টা মামলা হয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জে, কিন্তু এখনো পর্যন্ত যারা কেলেঙ্কারি করেছে সেই কেলেঙ্কারিদেরকে কেন আইনের আওতাধীন আনা হচ্ছে না? দেখেন, এখন জনগণের সাধারণ প্রশ্ন হয়ে উঠে এসেছে যে আপনার জড়িত নাকি? এই কেলেঙ্কারি নিয়ে প্রথম আমাদের দলের যিনি আসাম মাইনরিটি বোর্ডের যিনি চেয়ারম্যান মমিনুল আউয়াল সাহেব, উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের দলের বরিষ্ঠ নেতা ভীষণ রঞ্জন দাস লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে দিয়েছেন যে অ্যাটলিস্ট মিনিমাম সিআইডি লেভেল থেকে একটা ইনকোয়ারি করা হবে। আজকে কিষাণ মুক্তি সংগ্রাম সমিতির আন্দোলন করেছে, বিভিন্ন রাজনৈতিক কথাটা হয়েছে, আমরাও সেই আন্দোলনের সঙ্গে সমর্থন করেছি এবং আমরাও চাই এই কেলেঙ্কারি যারা করেছে, এরা কেলেঙ্কারি করে আমাদের দলকে, আমাদের সরকারকে বদনাম করেছে, আমরা উপযুক্ত দোষীদেরকে চিহ্নিত করে এদের উপযুক্ত শাস্তি হোক, সেটা আমরাও চাচ্ছি। পরশু যে আন্দোলন হয়েছিল করিমগঞ্জে, সেই আন্দোলনে তো আমরা কোনো বিজেপির নেতাকে দেখতে পেলাম না। তারা যে অনশন ধর্মঘট করলো, সেখানে তো আমরা বিজেপির কোনো নেতৃত্ব দেখতে। অনশন নিয়ে সমাধান নয়। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, এটা গণতান্ত্রিক তো, এটা গণতান্ত্রিক আন্দোলন, ঠিক আছে, কিন্তু আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিটেল দিয়েছি, সেটা যারা আন্দোলন করেছে তারাও জানে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাহলে মানে আপনি মনে করেন যে আপনার দলের মানে এটার সঙ্গে কোনো জড়িত নয় আপনার দল? আমাদের দল, আমাদের জনগণের প্রশ্ন তুলছে, আমাদের প্রশ্ন নয়, এটা জনগণের প্রশ্ন। শুনেন, আমাদের দলের যদি জড়িত নেই, আমি বলছি যদিও বা কেউ জড়িত থাকে, টাকা প্রশ্ন উঠে না, যদিও বা কেউ থাকে, যেই হোক না কেন তাকে চিহ্নিত করে উপযুক্ত ভাবে একটা শাস্তি প্রদান করা হবে, তাতে সন্দেহ নেই। আচ্ছা, আপনি তো সংখ্যালঘু নেতা, সেই সুযোগে আপনি কি মনে করেন না যে সিএ মুসলিম বিরোধী? কি সিএএ আজকে আমাকে বলুন সিম্পলি, আমি যেখানে বসে আছি এই এলাকায় কয়জন মুসলমান বাংলাদেশ থেকে এসেছে? আপনি একজনও বের করতে পারবেন না। আমি একদিন গিয়েছিলাম, আমাদের এই চট্টগ্রামে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ গিয়েছিলাম, আমাদের 2 সংসদ ছিলেন, তো সেই এলাকায় গিয়ে মুসলিম অধ্যুষিত একটা এলাকা আছে বিনোদী, সেখানে গিয়ে বলেছিলাম আপনারা বলুন একজন লোক মুসলিম লোক ভাই বলুন যে বাংলাদেশ থেকে এখানে এসেছে। আপনার দল বলছে, আপনার দলের নেতৃত্ব দ্বারা বলছে যে আসামে হাজার হাজার বাংলাদেশ কি বললাম সেটা আমি প্রথম বলে দিই। আপনার দল বলছে, আপনি দলের একজন পাহাড় একজন। আমি যেটা বলছি আপনাকে যে মহারাষ্ট্র, বোম্বে, দিল্লি, সেটা আমি চোখে দেখছি না, আমি যে চোখে দেখছি যে আপনি তো হুজের এমএলএ কে চোখে দেখেছেন। কি হুজের এমএলএ কে চোখে দেখেছেন? হুজের এমএলএ কি হয়েছে? শিলাদিত্য দেব ভারতীয় জনতা পার্টি দলের হর্তাকর্তা বিজেতা নন। তারপরে উনার কোন ব্যক্তিগত উক্তির সঙ্গে, উনার কোন ব্যক্তিগত মতামতের সঙ্গে দলের কিছু আসে যায় না। তারপর মানে উনি বলছেন উনি আপনার ভারতীয় জনতা পার্টির একজন এমএলএ বলছেন, তিনি একজন শুধু একজন পদাধিকার নয়, একজন এমএলএ বলছেন, মানে জনগণের ভোট দেওয়া একজন প্রতিনিধি যেখানে বলছেন শুধু ভারতীয় জনতা দল এটা নিতে হবে, তাই না? একজন বিধায়কের একটা ব্যক্তিগত সত্তা আছে, বিদেশি সত্তা আছে, কিন্তু এটা বলার গণতান্ত্রিক দেশে এটা বলার অধিকার নেই যে একটা জাতিকে বা একটা ধর্মকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা এবং দল। আমি ব্যক্তিগত যদি কাউকে আক্রমণ করি তার জন্য দল কখনো রাজি হতে পারে না, ব্যক্তিগত আক্রমণ করা, বাট তিনি একজন শুধু ব্যক্তি নন, তিনি একজন প্রতিনিধি হলো তার ব্যক্তিগত সত্তা আছে, ব্যক্তিগত সত্তা থাকা ঠিক আছে, ব্যক্তিগত তার সত্তা আছে, কিন্তু সেখানে প্রশ্ন হলো তিনি একজন দলের নেতা, তিনি এইভাবে একটা আক্রমণ করতে পারেন।
আমরা কার নেতৃত্বে আজকে আমরা রঞ্জিত দাসের নেতৃত্বে উনি আমাদের দলের রাজ্যিক সভাপতি। তো রঞ্জিত দাস কেন তাহলে অ্যাকশন নিচ্ছেন? আমরা কার নেতৃত্বে সংগঠন করছি? রঞ্জিত দাসের নেতৃত্বে। রঞ্জিত দাসের নেতৃত্বে যদি শিলাদিত্য করছেন, আপনিও করছেন, সবাই করছেন, সেখানে যে শিলাদিত্য এরকম কথা বলছেন, সেখানে রঞ্জিত দাস কেন মানে এর উপর অ্যাকশন নিচ্ছেন না? অ্যাকশন নিচ্ছেন কিনা সেটা তো আপনারা বলতে পারবেন, এটা দলীয় ব্যাপার। দলীয় কারণ এটা তো মিডিয়াতে আসা দরকার, এটা তো মিডিয়াতে আসা দরকার যে অ্যাকশন নিচ্ছেন কিনা মিডিয়াতে দলীয় সব জিনিস আসামের বিভিন্ন জায়গায় প্রায় 50-এর উপরে মামলা শিলাদিত্যের উপরে আছে, কিন্তু এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হচ্ছে না বা তাকে আইনের আওতায় আনা হচ্ছে না কেন? সেটা তো দেখেন, আইন কারো কথায় চলে না, আইন আইনের কথায় চলে। আইন কারো কথায়, আমার কথায়, কোনো রাজনৈতিক দলের নেতার কথা চলে না। আইন আইনের কথা চলবে, তার সিস্টেমে চলবে, এস পার ল চলবে। এস পার ল চলবে, এটা কি? কিন্তু আপনারা তো রুলিং পার্টি, আপনারা কি অ্যাকশন নিলেন? দলের একজন আপনারা কি অ্যাকশন নিলেন? সেটা রুলিং পার্টি হলেই যে আইন থেকে বলতে আমি আইনের কথা যাচ্ছি না, আমি যাচ্ছি যে আপনার যে যার নেতৃত্বে আপনি বলছেন যে আপনার সরকার চলছে বা আপনারা চলছেন, সেই জায়গায় শিলাদিত্য একজন আপনাদের মতো একজন পদাধিকারী, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে দলের আসাম রাজ্যিক বিজেপি? দেখেন, আমি সিম্পলি একটা কথা বলি যে দল, ব্যক্তি, বিধায়ক আলাদা আলাদা সবাই একটা ক্রাইটেরিয়া আছে, সবাই একটা জুরিসডিকশন আছে। সেই জুরিসডিকশনের ভিতরে থেকে ব্যক্তিকেন্দ্রিক কেউ যদি কিছু করে সেটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তো আপনাকে আমরা আরো কোয়েশ্চেন করতে যাচ্ছি। দক্ষিণ করিমগঞ্জে তো আপনি সাংগঠনিক প্রার্থী, সেই জায়গায় আপনার যে দল আপনাকে কি টিকিট দেবে? দেখেন, সেটা দলের ব্যাপার। দল কাকে টিকিট দেবে সেটা দল ঠিক করবে। আমার ব্যক্তিগত মতামতের উপরে টিকিট দেওয়া না দেওয়া, আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। দল যদি মনে করে আমাকে প্রার্থী দিলে সেখানে দলের লাভ হবে, দল প্রার্থী করবে। যদিও বা টিকিট দেয় তাহলে আপনি কি জয়ী হয়ে আসতে পারবেন? জয় পরাজয় সেটা ডিপেন্ড করবে দক্ষিণ করিমগঞ্জের জনগণের উপর। না, দক্ষিণ করিমগঞ্জ জনগণের উপর, তবে আপনার কনফিডেন্স কতটুকু? আপনার এলাকাতে আপনার কনফিডেন্স কতটুকু? আমি 2011 সালে যখন কন্টেস্ট করেছি, তখন কংগ্রেসের সঙ্গে কন্টেস্ট করে আমি তৃণমূল কংগ্রেস, যে দলের কোন অস্তিত্ব ছিল না, আমি দ্বিতীয় স্থান পেয়েছি। যদি দল আমাকে এবার দক্ষিণ করিমগঞ্জে যদি প্রার্থী করে তাহলে জয় নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, আপনি জয়ী। আচ্ছা, আপনি তো সংখ্যালঘু নেতা, তো আপনাকে একটা কোয়েশ্চেন করছি আমরা, যে আপনি আজকে প্রায় দীর্ঘ 6 বছর থেকে বিজেপিতে কাজ করছেন এজ এ সংখ্যালঘু নেতা। তো আপনি আপনার এই 6 বছরে বিজেপির ক্যারিয়ারে আপনি এমন 5টি কাজ দেখান যে কাজগুলো আপনি সংখ্যালঘুদের জন্য একটি বড় 5টি, যে এই 5টি কাজ দেখান যে 5 কাজগুলো যে আপনি সংখ্যালঘুদের জন্য বড় আকারে কাজ করেছেন, এগুলো মানে সবচেয়ে ভালো কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য, এমন 5টি কাজ আপনাকে। প্রথম কথাটা হলো, আমি একজন সংগঠক, আমি সংগঠনের কাজ করি। একসঙ্গে বিজেপির নাম শুনলে মুসলমান মানুষ দূরে বেড়াতো। আজকের দিনে বিজেপির জানটা নিয়ে প্রত্যেকটা এলাকায় মুসলমান মানুষ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ দিচ্ছে। আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো সেটা। আপনি কি এটা অ্যাচিভমেন্ট করে একটা অ্যাচিভমেন্ট হতে পারে, বাট আপনি কি সংখ্যালঘুদের জন্য কাজ করেছেন এমন 5টি কাজ আপনি করে দেখান। আমি যখন প্রতিনিধি নই, আপনি সংখ্যালঘুদের একটা আমার কাছে কোনো উন্নয়নের কোনো বরাদ্দ টাকা নেই, হিসাবে আপনি হয়েছেন। আমার কাছে সাংগঠনিক দায়িত্ব আছে। সাংগঠন মানে আপনাদেরকে বললাম যে গত লোকসভা নির্বাচনে এমন কোন সেন্টার নেই যেখানে 25টা, 30টা, 50টা ভোট বিজেপি প্রার্থী পায়নি, যেটা কখনো ভারত স্বাধীনতার পর ভারতীয় জনতা পার্টির প্রার্থী পায়নি। আপনি যে এখানে দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী হতে যাচ্ছে, সেখানে আপনার দক্ষিণ করিমগঞ্জের মানুষ আপনাকে কেন বলছেন? দক্ষিণ করিমগঞ্জের মানুষ কংগ্রেসের অপশাসন, কংগ্রেসের শোষণ, তার বিরুদ্ধে। এখন তো অপশাসন চলছে না, কংগ্রেসের রাজত্ব নেই, সেখানে অপশাসন আবার কোথাকে গেল? কংগ্রেস কংগ্রেস চলে গেছে, কিন্তু তারপরে কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে কেন করে দিয়ে বলছেন সেই জন্যই আমি বলছি। সেখানে থেকে ভিডিও এখন বর্তমান এমএলএ আছে ইউটিউবে, আমাকে ভুল দেবে কেন? ইউটিউব কখনো আসাম সরকার করতে পারবে না, বদরুদ্দিন সাহেব কখনো আসাম মুখ্যমন্ত্রী হতে পারবে না, প্রতিপক্ষ কংগ্রেসে থাকবে। সেখানে আপনাদের একজন তাবুল নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, যিনি বলছেন যে বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হয়ে যাবে যদি এরকম হয়। সেটা রাজনৈতিক কথা, সেটা অন্য কথা, সেটা রাজনৈতিক বিষয়, সেটা রাজনৈতিক কথা। স্বীকার করছেন সেটা রাজনীতির জন্য করছেন। শুনেন,
দল নিজের অবস্থানে আমাদের যে টোটাল আমরা কি করব মিশন 100 আমাদের দল টার্গেট নিয়েছে 100 জন বিধায়ককে 2021-এ 100 জন বিধায়ক বানাবে। সেই টার্গেট ফুলফিল করতে কখন কিভাবে রাজনৈতিক কোন কথা কোন নেতা বলবে সেটা বলা মুশকিল। মানে এটা পলিটিক্যাল বয়ান, মানে আপনার মতে এটা পলিটিক্যাল বয়ান, রাজনৈতিক বয়ান। আচ্ছা, আপনাকে এখন আমরা পাঁচজন মানুষের ভারতের রাজ্য এবং ভারতের 5 জন নেতার নাম বলবো। সেই নেতাকে আপনি এক কথায় উত্তর দিবেন, একটি শব্দের উত্তর দিবেন এদের সম্পর্কে। প্রথম শব্দ হলো, প্রথম হলো রাহুল গান্ধী। ইমেচিওর। তরুণ গগৈ। তরুণ গগৈ মানে ওভারেজ। যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ তো ভালো 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 কাজ করছে। মানে আপনার কাছে লাগছে না যে সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় বিভিন্ন যে কথা বলছে সেটা আপনার কাছে লাগছে? নিজের এলাকার নিজের রাজ্যের উন্নয়নের স্বার্থে নিজের রাজ্য চালানোর স্বার্থে কখন কে কি বলবো সেটা যায় আসে না। চিন্তা করার তো ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। এই মুহূর্তে আমাদের বিদায় নিতে হচ্ছে ইনকিলাব প্রোগ্রাম থেকে। আগামী সপ্তাহে ঠিক একইভাবে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে।